গুড মর্নিং সবাইকে। আজ হলো 16 জুলাই, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 2026 সালের বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেল আসাম বিধানসভায়। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার প্রশ্নের জবাবে নির্বাচন বিভাগের পক্ষ থেকে সমগ্র রাজ্যের পাশাপাশি শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়। বিধানসভায় প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী শ্রীভূমি জেলায় বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মোট 54,384 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অন্যদিকে সারা রাজ্যে বাদ পড়া ভোটারের সংখ্যা 10,89,222। শ্রীভূমির 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উত্তর করিমগঞ্জে সর্বাধিক 19,374 জন ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া দক্ষিণ করিমগঞ্জে 13,509, রামকৃষ্ণনগরে 11,440 এবং পাতারকান্দিতে 10,061 জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সরকারের পক্ষ থেকে বিধানসভায় জানানো হয়, জনপ্রতিনিধিত্ব আইন 1950, ভোটার নিবন্ধন বিধিমালা 1960 এবং ভারতের নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুসরণ করেই এই সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মৃত্যু, স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর, একাধিক বা ভুয়ো নিবন্ধন, ভোটার হিসেবে অযোগ্য হয়ে পড়া সহ আইনসম্মত বিভিন্ন কারণ যাচাই বাছাইয়ের পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ প্রদান এবং তার বক্তব্য শোনার সুযোগও দেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে। সরকার আরও জানায়, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যারা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট তাদের জন্য আইনি আপিলের সুযোগ রয়েছে। প্রথমে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে এবং পরে প্রয়োজনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করা যায়। শ্রীভূমি জেলায় পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য 169টি আবেদন জমা পড়েছিল এবং সবগুলিরই নিষ্পত্তি করা হয়েছে। রাজ্য জুড়ে মোট 729টি আবেদন নিষ্পত্তি হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে দ্বিতীয় পর্যায়ে কোনো আবেদন জমা পড়েনি বলেও বিধানসভায় জানানো হয়েছে। এছাড়া সরকার স্পষ্ট করেছে, ভোটার তালিকা হালনাগাদের কাজ সারা বছর চলমান একটি প্রক্রিয়া। যে কোনো যোগ্য নাগরিক সংশ্লিষ্ট নির্বাচন নিবন্ধন আধিকারিকের কাছে আবেদন করে নতুন নাম অন্তর্ভুক্তি, তথ্য সংশোধন বা ঠিকানা পরিবর্তনের সুযোগ পাবেন। উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত যোগ্য নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে পৃথক নির্দেশিকাও জারি করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অপরদিকে পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা যায় না, এটি কেবল বিদেশ ভ্রমণের জন্য ব্যবহৃত একটি সরকারি নথি। কয়েক সপ্তাহ আগে পাসপোর্ট দপ্তরের আধিকারিকরা একই কথা জানিয়েছিলেন। এবার সেই অবস্থানই আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, 1967 সালের পাসপোর্ট আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে পাসপোর্ট কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এটি মূলত বিদেশ ভ্রমণের জন্য ইস্যু করা একটি সরকারি নথি। রণদীপ জয়সওয়ালের বক্তব্য, বিভিন্ন বিষয় খতিয়ে দেখেই একজন আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া হয়। এর মাধ্যমে সরকার বিদেশগামী এবং বিদেশ থেকে ফিরে আসা মানুষের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করতে পারে। প্রতিদিন কতজন দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন এবং কতজন বিদেশ সফর করে দেশে ফিরছেন, সেই তথ্য পাসপোর্ট নম্বরের মাধ্যমে নথিভুক্ত হয়। তিনি আরও জানান, বর্তমানে দেশের মোট নাগরিকের প্রায় 8% মধ্যে পাসপোর্ট রয়েছে। বিদেশ মন্ত্রকের এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, তাহলে ভারতের নাগরিকত্বের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে সরকার কোন নথিকে গ্রহণ করে? তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো নির্দিষ্ট নথির নাম উল্লেখ করা হয়নি। সরকারি মহলের একাংশের ধারণা, কোনো এক নথিকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা হয় না। সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন সরকারি নথি, তথ্য এবং প্রয়োজনীয় যাচাইয়ের ভিত্তিতে নাগরিকত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে দীর্ঘ প্রতীক্ষার পর জাটিঙ্গা হারাঙ্গাজা অংশে নির্মীয়মান নতুন জাতীয় সড়কের বেশ কয়েকটি অংশে যানবাহন চলাচল শুরু হয়। ডিমা হাসাও ও বরাক উপত্যকার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন ঘটেছে। নতুন সড়ক দিয়ে এখন যাত্রীবাহী গাড়ি, ব্যক্তিগত যানবাহন এবং পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এর ফলে আগের তুলনায় অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে। পাশাপাশি কমেছে যাতায়াতের খরচও। বিশেষ করে হাফলং থেকে শিলচরগামী যাত্রীদের জন্য এটি বড় স্বস্তির খবর।
দীর্ঘদিন ধরে হাফলং শিলচর রুটে পুরনো পাহাড়ি সড়কই ছিল একমাত্র ভরসা। অসংখ্য বাঁক, সংকীর্ণ রাস্তা, বর্ষায় দোষ এবং যানজটের কারণে এই পথে যাতায়াতে দীর্ঘ সময় লেগে যেত। বর্ষাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। অনেক সময় কয়েক ঘন্টা ধরে যানবাহন আটকে থাকত, যার প্রভাব পড়ত যাত্রী, ব্যবসায়ী এবং জরুরি পরিষেবার উপর। নতুন জাটিঙ্গা-হারাঙ্গাজা সড়কের বেশ কিছু অংশ খুলে দেওয়ার পর সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। প্রশস্ত ও আধুনিক সড়ক দিয়ে যানবাহন দ্রুত গতিতে চলতে পারায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। চালকদের মধ্যে আগের তুলনায় কম সময়ে একই দূরত্ব অতিক্রম করা সম্ভব হচ্ছে, ফলে জ্বালানি খরচও কিছুটা কমেছে। এই ইতিবাচক পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে যাত্রী ভাড়ার উপর। আগে হাফলং থেকে শিলচর পর্যন্ত যাত্রীবাহী ক্রুইজার, ইকোভ্যান সহ অন্যান্য গাড়িতে জনপ্রতি ভাড়া নেওয়া হতো 350 টাকা। বর্তমানে সেই ভাড়া কমে দাঁড়িয়েছে 300 টাকায়, অর্থাৎ প্রতিজন যাত্রীকে 50 টাকা কম খরচ করতে হচ্ছে। নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানিয়েছেন শুধু ভাড়া কমাই নয়, সময়ও বাঁচছে অনেক। আগে যেখানে গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যেত, এখন তুলনামূলক দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, চাকরি এবং ব্যবসায়িক কাজে যাতায়াতকারীরা এই পরিবর্তনকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন। গাড়ি চালকদের একাংশের বক্তব্য, নতুন সড়কে গাড়ির ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হচ্ছে। আগের ভাঙ্গাচূড়া ও বিপজ্জনক পাহাড়ি পথে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যেত এবং রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যেত। এখন সেই সমস্যা অনেকটাই কমছে। অপরদিকে আজ কানাই আখড়া থেকে বেরোচ্ছে রথ, জড়ো হচ্ছেন দেশ বিদেশের প্রচুর ভক্ত। পাথারকান্দির কানাইবাজার এলাকায় শতাব্দী প্রাচীন শ্রী শ্রী কানাইলালজি আখড়ার রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ ভরে উঠেছে গোটা এলাকা। প্রতি বছরের নিয়ে এবারও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর এমনকি বাংলাদেশ থেকেও অসংখ্য ভক্ত ভিড় জমিয়েছেন। এ উপলক্ষে আখড়া চত্বরে মেলাও বসছে। স্থানীয় ও বহিরাগত ক্ষুদ্র ব্যবসায়ীরা ইতিমধ্যে নিজেদের ব্যবসা নিয়ে মেলায় এসে যোগ দিয়েছেন। উল্লেখ্য, আজ হাজার হাজার ভক্ত সমাগমের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্মের পাশাপাশি বিকেলে আখড়ার প্রধান সেবায়ত প্রবোধানন্দ দাস বাবাজি শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে রথে উঠবেন। এরপর অজস্র ভক্ত সহযোগে রথের রশি টানা হবে। উপলক্ষে রথযাত্রার ঠিক আগের দিন বুধবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহিলারা রাতভর বিশেষ নাম কীর্তন করে শুভ অধিবাস পর্ব উদযাপন করেন। এদিকে প্রাচীন এই রথযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি জারি করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার পাথারকান্দি থানায় ইন্সপেক্টর ওসি বিশ্বজ্যোতি দেউরের সভাপতিত্বে আয়োজিত এক সভায় হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি সামনে রেখে আইন শৃঙ্খলা, নিরাপত্তা, যান চলাচল ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে শ্রীভূমির হরিনগরের জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ সম্পর্কে বিদ্যালয়ের অধ্যক্ষ এক বিজ্ঞপ্তি যুগে জেলার সব অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানিয়েছেন, জওহর নবোদয় বিদ্যালয় সমিতি বা এনবিএস 2027-28 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য পরীক্ষা বা জেএনবিএসটি 2027-এর অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। চলতি বছরের 28 নভেম্বর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি জানান, আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে, তবে আবেদনকারীকে 2026-27 শিক্ষাবর্ষে স্বীকৃত বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে এবং সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। অপরদিকে শ্রীভূমিতে ন্যায়িক কর্মচারীদের কর্মবিরতি, আন্দোলনে স্তব্ধ আদালতের কাজকর্ম। ন্যায়িক কর্মচারীদের আন্দোলনে স্তব্ধ আদালতের কাজকর্ম। শ্রীভূমি জেলায় ন্যায়িক কর্মচারীদের 2 দিনের কর্মবিরতি শুরু হলো বুধবার। সেট্টি কমিশনের সুপারিশের ভিত্তিতে সুপ্রিম কোর্টের মামলায় আদালতের আদেশকে কার্যকর না করার প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলা দায়রা জজ আদালত ও মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে এই কর্মবিরতি পালন করা হয়েছে। এদিন সকাল 10টা থেকে রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে শ্রীভূমি আদালতের সামনে ন্যায়িক কর্মীরা ধর্নায় বসেন। এই ধর্না চলে বিকেল 5টা পর্যন্ত। আদালত কর্মীদের আন্দোলনের ফলে রাজ্যের জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।
এর ফলে জেলা আদালতে কোনো মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ কিছুই হয়নি। অনেক দূর থেকে লোকজন এসে ফিরে যান। জেলার মুখ্য ন্যায়দণ্ডাধীশ এবং জেলা ও দায়রা জজের আদালতের কর্মচারীরা আন্দোলনে যোগদান করায় আদালতের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। দুটি আদালতের ক্যাম্পাস আন্দোলনকারীদের ধর্ণা ও প্রতিবাদী স্লোগানে সরগরম হয়ে ওঠে। সারা আসাম ন্যায়িক কর্মচারী সংস্থার শ্রীভূমি জেলা সভাপতি বিরাজ চৌধুরী বলেন, দাবি আদায়ের লক্ষ্যে অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 15 ও 16 জুলাই রাজ্যের সবকটি জেলার বিচার বিভাগে দুদিনের পূর্ণ অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার ছিল প্রথম দিন। তিনি বলেন, অ্যাসোসিয়েশন কখনোই ধর্মঘটে যেতে চায়নি, কিন্তু আমাদের হাতে অন্য কোনো উপায় নেই, তাই আমরা বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। ন্যায়িক কর্মচারীরা আদালতের জনসেবা ব্যাহত করতে বা বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায় না, কিন্তু বছরের পর বছর ধরে ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো অর্থপূর্ণ ফল পাওয়া যায়নি। আমরা কর্তব্যে কোনো গাফিলতি করিনি। আমাদের জীবনের বেশিরভাগ অংশই জনসেবামূলক কাজে অর্পণ করে চলছি। তবুও ন্যায়িক কর্মচারীরা বঞ্চনা, বৈষম্য এবং পরিষেবা সংক্রান্ত বিষয়ে দীর্ঘস্থায়ী স্থবিরতার শিকার হয়ে চলেছেন, যার ফলে আমাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষার জন্য এই শান্তিপূর্ণ প্রতিবাদী শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।